রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। সাহিত্য সমুদ্রে ছোট্ট একটা ডিঙি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু কোনো কুল কিনারা পেলাম না। বুঝলাম এক জীবনে তা কিছুতেই সম্ভব নয়। আত্মদর্শন আত্মক্ষরণকে পুরোপুরি নিংড়াতে পারলাম কই। তবুও যতবার সমুদ্রের ঢেউয়ে ডিঙি দুলে উঠেছে, তৈরি হয়েছে কবিতা, আর আমি হয়েছি ঋদ্ধ থেকে ঋদ্ধতর। নমস্কার, আমরা চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহিত্য বাসর অনুষ্ঠানে। আর আমাদের ডাকে আজ সুদূর কমলপুর থেকে এসছে কবি অপর্ণা সিনহা। নমস্কার, তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। হ্যাঁ, ওয়েলকাম। আমিও সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকে আসতে পেরে খুব কৃতজ্ঞ। এখানে আসা ভালো লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? সে তো গাড়িতে একটু অসুবিধা হবেই, তারপরেও এটার মানে একটা নেশার মতো একটা এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার একটা ইচ্ছা থাকে, তার জন্য আমি কষ্ট স্বীকার করি। এখানে এসে ভালো হচ্ছে, আর আমরা খুশি হয়েছি তোমাকে পেয়ে। আমরা ভীষণভাবে আনন্দিত, গর্বিত তোমাকে পেয়ে। আমিও ভীষণ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই সবাইকে। আচ্ছা অপর্ণা, ভীষণ জানতে ইচ্ছে করছে যে এত কিছু তো আছে, এত কিছু থাকতে গান, তুমি আরো অনেক কিছু আছে, গান নাচ অনেক কিছু আছে, তো এত কিছু একটা কবিতাকেই কেন বেছে নেওয়া? আসলে আমরা যে সমাজের মধ্যে থাকি, আমি স্কুল লাইফ থেকেই মানে কবিতা লেখা শুরু করেছি। আচ্ছা, তো সেই সময় মানে কিছু মনের কথা, কিছু ইচ্ছা, সব তো মুখে বলা যায় না। সেই ইচ্ছাগুলিকেই আমি একটা ডায়েরিতে লিখে রাখতাম, আর ছোট ছোট ছন্দ দিয়ে লিখে রাখতাম। সেইগুলোই স্কুল লাইফ থেকে সেইগুলোই এক সময় আমি যখন কলেজে উঠি, তখন সেখান থেকে অনেকগুলো কবিতা নিয়ে আমার বই বেরিয়েছিল, ছোট্ট একটা। তো সে মানে মনের ইচ্ছাগুলো যেগুলো আমরা মুখে বলে ব্যক্ত করতে পারি না, আর খাতায় কলমে আমরা খুব সহজে সেটাকে মানে প্রকাশ করতে পারি। আসলে নিজের যে যত রকম মনোভাব আছে সেগুলোকে নিংড়ে বের করা, সেটাই তো কবিতা। হ্যাঁ, তাছাড়া বিভিন্ন পরিস্থিতিতে যখন মুখ খোলা যায় না, বা কোনো একটা প্রতিবাদ করার ক্ষেত্রে আমরা সামনে গিয়ে দাঁড়াতে পারি না, সেই ক্ষেত্রেও আমরা কবিতার দ্বারা এটাকে খুব সুন্দরভাবে কবিতাকে লিখতে পারি। হ্যাঁ, আর কবিতা মানে সমাজকে পরিবর্তন করতে পারে। কবিতা কলমের অনেক অনেক শক্তি। আমরা শুনে নেব অনুষ্ঠানের প্রথম কবিতাটি। আচ্ছা, আমি যেহেতু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কবি, সাধারণত আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সাথে বাংলাও লিখি, সমানভাবেই লিখি। আজ কাল আমাদের ভ্যালেন্টাইন ডে যেহেতু গেছে, সে নিয়ে আমাদের ভাষায় ছোট্ট একটি কবিতা আমি পড়ছি, মানে প্রেমের কবিতা। হ্যাঁ ঠিক, আমি অর্থগুলো পরে বুঝিয়ে বলছি। আমার বানার দিন। আচ্ছা। থাক বড়দিন তো তার ফামে উবয়া, থাকনে গুরু নানকও রাজর রাতিও, ডাঙর সাইয়া বৃন্দাবনর গোপীর লগে, করকনে কৃষ্ণ প্রেমর রস রতিও, পূর্ণিমার জোনাক ইঙাল গালকনে, ঈদর জোনাকে তো রকত নাসিটাক, গুড ফ্রাইডে বারো কৃষ্ণ জনমদিন, আকপাকে দেশে নুংসি ফাম পাক, আমি কিসাদেই বা শহীদরে পাহুরিয়া, ইমামাটির ঋণ মুঙে পাতিয়া থসি, হৃদির কন্নুঙে তো থাম্পাল সাত করিয়া, নকল ভ্যালেন্টাইনদের বিবুলাওসি। আসলে আমাদের এটা বুঝতে পারছি যে ভ্যালেন্টাইন্স ডে কিছু একটা কথা বলা হয়েছে। চলুন শুনে নেই কি বলতে। আসলে এই 14 ফেব্রুয়ারি কিন্তু আমাদের মানে 3 জন শহীদকে ফাঁসি দেওয়া হয়েছিল, মানে আমাদের স্বাধীনতা সংগ্রামে 3 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাদের শহীদান দিবসও এই 14ই ফেব্রুয়ারি। তো আমরা শুধু ভ্যালেন্টাইন ডে উদযাপন করব না, আমাদের শহীদদেরও আমরা ওই দিন যাতে মনে করি, সেটাই আমি
মানে আচ্ছা, তুলে আচ্ছা। ধরেছি আর কি। আচ্ছা, এই পাশ্চাত্যের সবগুলোই আমরা নকল, এখন তো রোজ ডে, হাগ ডে, অনেক কিছুই আমরা পালন করি, কিন্তু আমি চাইছি যে আমাদের সংস্কৃতি ভুলে নয়। আমাদের, আমি তো সাধারণত বিষ্ণুপুরের মণিপুরে কৃষ্ণের ভক্ত হয়, তো আমাদের রাস পূর্ণিমা, গুপি থাকে, তারপরে আমরা অন্যান্য যেমন গুরু নানক শিখদের যেটা, সেটাও আমরা যাতে মানি, আমরা ঈদ সবটাই যেন মানি, তাদের গুড ফ্রাইডেও আমরা মানি, কিন্তু আমাদের শহীদ এদের বলে নয়, শুধু ভ্যালেন্টাইন বলে নয়, এদিন যে শহীদদেরও আমরা একটু স্মরণ করি, সেটাই আমি বলতে চেয়েছি। সেটা তো মানে সর্বধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলা হচ্ছে যে ওটাও যাতে পালন করা হয়। হ্যাঁ, তো আমি যেহেতু প্রেমের কবিতা, আমি বাংলার একটি প্রেমের কবিতা আজকে পড়ছি। অবশ্যই। আহ্বান। রূপকথা তো তোমারই আছে, দেহের চাদর খুলে দাঁড়িয়ে তুমি মাঝি হতে চেয়েছিলে, একবার এসো এই নগ্ন নদী পেরিয়ে, এই ঘাস, এই রস, এই মধুর গ্রাণ সবই তো তোমার। রাতের শেষে প্রাণ যদি না ভরে, এসো এসো তবে খোলো দুয়ার, পদ্মনাভিতে মুখ রেখে পান করো যত অমৃত। এতদিন কোথা ছিলে, এ বুকের যত ভালোবাসা শুষে তুমি যে সব হতে চেয়েছিলে, সেই নিষিদ্ধ জানালাটি আজও দেখো খোলাই তোমার জন্য। এসো দেখো লজ্জা ঘুমিয়ে পড়েছে, নিষেধের মুখে আগুন দাও, কথা রাখো এ মহারণ্যে। বাহ, অপূর্ব, খুব সুন্দর। আরেকটা প্রেমের কবিতা আমরা শুনলাম। আচ্ছা অপর্ণা, মানে কোন জিনিসটা তোমার কবিতায় বেশি উঠে আসে? আমার জেনারেলি আমি মানে আমার কবিতাতে আমি একটু আমি মানব ধর্মে বিশ্বাসী। আমি হিন্দুইজম বা মুসলিম বা এইসব একটু এর থেকে একটু আমার মানে ধর্মটা একটু, আমি মনে করি আমি মানবতা ধর্মী, ধর্মটাই আমার মানবতা। তো সেই জন্যই আমার মানে ধর্মের কবিতা বা গল্প, আমি যেটা গল্পও আমি লিখি, তো সেই সব ক্ষেত্রে আমার মানবতাটাই বেশি এসে পড়ে আর কি। আমি মানে কোনো ধর্মকেই আমার বেশি একটা প্রাধান্য আমি না দিয়ে মানবতা, আমাদের ধর্ম সত্যি তো, আমরা তো আমার সবার উপরে আমাদের মানবতাই মানা উচিত। হ্যাঁ, সেগুলোই আমার মানে লেখালেখিতে আসে, যে কারণে এক্ষণে যেমন বর্তমানে কুম্ভ মেলা হচ্ছে বা অন্য, মানে আমি আবেগে আমি এত বিভোর হয় না যে সেটা নিয়ে কিছু, মানে আমি কৃষ্ণ আমাদের রাস যেটা হয়, আবেগটা আমার তাদের সাথে টাচিং নয়, মানে আমি মানবতার সাথে ওটাকে মিক্স করে লিখি আর কি। ওইটাই, সেটাই তো হওয়া উচিত। তাহলে তো মানব ধর্মে যেহেতু তুমি দীক্ষিত, সেই অনুযায়ী একটা কবিতা শুনি, আছে কি? আচ্ছা। আমি আসলে এখানেই লিখেছি। আমি কিছুদিন আগে আমাদের ইম্ফল মণিপুরে মানে একটা দাঙ্গা হয়েছিল, মণিপুরি এবং কুকি নাগাদের গৃহযুদ্ধের মতো হয়েছিল, অনেক মানুষ সেখানে মারা গেছে, বা একদম ওপেন রাস্তায় মেয়েদের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা সময়ে আমার লেখা সেটা। গৃহযুদ্ধ, অভাবেই শুষ্কতা আসে, রুক্ষ হই চামড়া, উত্তেজনা টান হলে ফাটল ধরে, দীর্ঘদিন পর প্রকৃতির নিয়মেই রোদ, বৃষ্টি, ক্ষুধা, তৃষ্ণা, জড়তা, অবহেলাকে পায়ে মারিয়ে অসন্তোষ জন্মে, তাতে একটু একটু করে জল জমা হয় গভীরে, ফাটলে জল ঢুকে সম্পর্ক গুলা হয়, তীরের মতোই ধসে পড়তে থাকে দেশ, অনেক গভীর থেকে উঠে আসে হিংস্রতা, হানাহানি, গৃহযুদ্ধের বীজের জ্বলন্ত লাভা, যা এই দেশের সহজাত, ধীরে ধীরে গ্রাস করে গরু শূকরের ধর্ম, তীব্র বেগে তা ছড়িয়ে পড়ে দেশময়। মানে আমি এখানে বুঝাতে চেয়েছি যে ধর্ম, গরু শূকর বলতে আমি হিন্দু মুসলিমের যেটা, তো আস্তে আস্তে
এমনিতেই দাঙ্গা হয় না, কিন্তু যখন একটা জাত বা একটা মানে কমিউনিটি যখন তাদের অবহেলার শিকার হয়, দীর্ঘদিন ধরে তারা যখন কিছুই পায় না, যেমন ইম্ফলের যে ব্যাপারটা, ওইটাতে নাগা এবং মণিপুরি কেউ না কেউ মানে তাদের প্রভাবটা এক মানে এক প্রজাতির উপরে মানে তারা প্রভাব বিস্তার করতে চাইছে, সেই থেকেই কিন্তু তাদের মধ্যে বিরোধ সৃষ্টি, ধীরে 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 এটা গৃহযুদ্ধ এমনিতেই হয়, অবহেলিত শোষিত হয় তখনই ক্ষুধা থেকে, তখনই তারা বিদ্রোহ, সম্পর্কটা নষ্ট হয়, সেখান থেকেই পুরো দেশের মধ্যে কিন্তু মানে সেই জিনিসটা কিন্তু মানে ছড়ায়, মানে এই সাম্প্রদায়িকতা কিন্তু ছোঁয়াছে। আমি মনে করি সাম্প্রদায়িক একদম যেটা এটা খুবই ছোঁয়াছে জিনিস। আমাদের ইন্ডিয়াতে যেটা হয়, বাংলাদেশে তার প্রভাব পড়ে, বাংলাদেশে যাই হয় এদিকে কিন্তু সেটা প্রভাব পড়ে, যে কারণে সাম্প্রদায়িকতা হওয়ার আগেই আমরা সেটাকে আটকে নেওয়া উচিত, এটাকে বাধা দেওয়া উচিত আমি মনে করি। সেই একদম একদম। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার চলে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান একেবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে। উঠবেন না কিন্তু। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। বিরতির পর আবারও সকলকে স্বাগত আমাদের এই অনুষ্ঠান সাহিত্য বাসর অনুষ্ঠানে। আমার সঙ্গে আছে অতিথি কবি অপর্ণা সিনহা। অপর্ণা, খুব জানতে ইচ্ছে করছে তোমার প্রিয় কবি কে? অবভিয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি মানে কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ খুবই আমার পছন্দের, আর গানের ক্ষেত্রে আমি নজরুলকে পছন্দ করি আর কি। আচ্ছা, রবীন্দ্রনাথ পছন্দ করি মানে আমরা যেহেতু ওই যে যেমন ব্রজগোপী, খেলে হরি, এগুলা যে মানে নজরুলের যে ইয়েগুলা ভজন বা ভক্তির যে গানগুলা আমাদের সমাজে খুব চলে আর কি, সেই কারণে নজরুলটা কঠিন লাগে, রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালো লাগে, কিন্তু নজরুলের যে কথাগুলা মানে গান আছে যেগুলো আমরা আমাদের সমাজে এই সময়ে মানে এই ফাল্গুন মাসে আমাদের হোলি হয়, হোলির সময় আমাদের সব যুবক বা যুবতীরা পাঁচরা, তারপরে আমাদের ড্রেস পরে ডুল নিয়ে। তোমাদের ড্রেসটার নাম কি? যেটা নিচে যেটা পরা হয় সেটাকে বলা হয় চাকচাবি, আর উপরের যে ওড়নাটা এটাকে বলা হয় ইনাফি, আর ব্লাউজ তো থাকেই। আর ছেলেদের যারা না কুমড়ামালা না, সেটাকে বলা হয় হুনাসরি। এটা স্বর্ণ দিয়ে তৈরি, কাঠি সরি বা হুনাসরি, অনেক ধরনের আছে, লিকসই আছে, তারপরে ওই যে শামুকের মতো চিকনা চিকনে মানে জিনুকের মতো আছে, সবগুলো স্বর্ণের হয়। চিংথরি আছে, খৌনা নাপি আছে, তারপরে কাঠি সরি আছে, এগুলো আছে। তো এগুলো পরে এই এক মাস মানে পুরাটা গ্রাম থেকে গ্রামে তারা মানে কীর্তন গায় আর কি, সেই গানগুলাতে এই নজরুল সঙ্গীতগুলো থাকবেই। আর রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে। আচ্ছা, রবীন্দ্রনাথের কবিতা কেন তোমার ভালো লাগে? আমার কাছে মনে হয় এটা মানে চিরন্তন এবং সব সময় প্রাসঙ্গিক, গানগুলোও তেমনি, মানে মানে এটা আজিওতে শত বর্ষ পরে যেটা মানে এটা ঠিক 1000 বর্ষ পরে হলেও এই রবীন্দ্রনাথ ওই রকমই প্রাসঙ্গিক থাকবে, যে কারণে কবিতা মনে হয় আমার কবিতা, নিজের আমাদের মনে হয় এটা ওনার জন্য লেখেনি, এটা আমাদের জন্য লেখা, এই আর কি। মানে যে কোনো কবিতা নিজেকে সেট করা যেতে পারে। এটাই। এবার আরেকটা কবিতা শুনে নেব। বানার ঘুম। মাটির তলে চিরদিনর ঘুম, জনমেহানাত আহের থুম, কোনো দুঃখ নেই, কোনো হীন নেই, কোনো জ্বালা নেই গাড়িত, কোনো চানা নেই, কোনো পানা নেই, কোনো বানা নেই হৃদিত। মানে আমি এটা একটু নেতিবাচক কবিতার ক্ষেত্রে আমাকে মানে অনেক সময় আমাকে বলে, আমার পাঠকরাও বলে যে আমি কিছুটা
নেতিবাচক লেখি। আমি ইচ্ছা করে নই, আমি যখন লেখি সেটা মানে ওই পজিটিভ থিঙ্কিং নিয়ে হয় না, কিছু মানে বিরহটা বেশি থাকে, দুঃখটা বেশি থাকে, যে কারণে নেতিবাচক। আমি এই যে দেশের পরিস্থিতি, আমি মাঝখানে একটু বলি, হ্যাঁ আমার মনে হয় বিরহ যেন কবিতার প্রাণ। হ্যাঁ, আমার নিজের মতামত আর কি। আমি যেমনভাবে আমি জন্মকে প্রাধান্য দেই, ঠিক তেমনি আমি সমাদর করি মৃত্যুকেও। তো আমার এই কবিতাটা মৃত্যুকে আহ্বান করি। মৃত্যুকে আমি এইভাবে বলেছি যে মানে সারা জীবনের মানে সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দেই একমাত্র মৃত্যু, এবং মানে খুব মিষ্টি তার অনুভব। আমি এইভাবে লিখছি, কোনো দুঃখ নেই। এই মৃত্যু আসার পরে আমাদের দেহে কোনো দুঃখ থাকে না, কোনো দুঃখ নেই, কোনো হীন নেই, মানে কিছু নাই, কোনো অভাবও নাই সেখানে, কোনো জ্বালা নেই গাড়িত, মানে আমাদের দেহে কোনো জ্বালাও থাকে না, কোনো চানা নেই, মানে কোনো চাওয়া নেই, নেই কোনো পাওয়া নেই, কোনো চাওয়া নেই, মানে কোনো বানা নেই হৃদিত কইছি। তখন ভালোবাসার জন্য যে হাহাকার সেটাও থাকে না আমার হৃদয়ে, যখন মৃত্যু আমাকে, মানে আমি এতই শান্ত, এতই মানে খুব ভালো অনুভব একটা মৃত্যুটা, এইভাবে এটা লিখেছি আর কি। দারুণ। আচ্ছা, নতুন যারা কবিতা লিখতে চায়, কবিতা লিখতে চায়, অনেক সময় বলে যে কবিতা লিখতে চাই কিন্তু কবিতা আসে না, কি করে কবিতা লিখবো, তো ওদের ক্ষেত্রে কি বলবো? আসলে কবিতা লিখতে চাওয়া তারপরে আসে না সেটা হবে না। যদি কেউ লিখতে চায় কবিতা, এমনি এসে যাই, এমনি গাড়িতে বসে জার্নি করতে করতেও মানে একটা লাইন এসে যায়, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা এরকম হয় না যে আমি একটা কবিতা লিখবই লিখবো, আমারও হয় না, এখনো হয় না। যদি আমার মনের মধ্যে লাইনটা যদি না মানে অটোমেটিক্যালি যদি না আসে, তাহলে আমাকে কেউ বললো, আমি বিশেষ করে আমার অনেক দাদারা যারা প্রকাশক বা ওই লিটল ম্যাগাজিন যারা, গোবিন্দ দৌর দাদা, তারা মানে তারার ক্ষেত্রে আমি মানে নন্দিতা দিকে পর্যন্ত আমি ব্লগ করেছিলাম এক সময়। কেন ব্লগ করেছিলাম, মানে একটা বিষয় নিয়ে এতদিনের মধ্যে লেখাটা দিতে হবে, আমি লজ্জায় আমি দিতেই পারিনি। আমি মানে যখন আমাকে কেউ সাবজেক্টটা ধরে দেই, এক সপ্তাহের মধ্যে আমার এই বিষয়টা নিয়ে লিখে দাও, তখন আমি লিখতেই পারি না। আমার নিজের যখন আসে না, আমি বইয়ে দিদিকে কি বলবো, এরপর ব্লক করে দিয়েছি, এরপর বইমেলা থেকে দিদি সর মানে দিদির কাছে আমি হাত জোর করে মাপ চেয়ে তারপরে ওইটা ব্লকটা খুলে বলেছি, বলছে দিদি বলেছে মানে কিছুই না, যে এই কারণে আমি বললাম যে স্বতঃস্ফূর্তভাবে যদি লেখা আসে তবেই লেখা, আর জোর করে কোনো বিষয়ের উপরে এটা হয় না। সেটা হয়তো কবিতা সেটা তো কবিতার ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে এরকম কবিতা মনে হয় না। সেটাই। হ্যাঁ, তবে আমি মনে করি যে যদি মন, আবেগ, ভালোবাসা, যে কোনো মেন্টালি যদি কোনো মানুষ ভালোবাসতে জানে, বা মনটা যদি তার ওই মানে আবেগপূর্ণ থাকে, আর কিছু বই পড়ে, তাহলে কবিতা এমনিতেই এসে যাবে। আমার মনে হয় আর কি, কবিতা লেখার জন্য কবিতা পড়তে হবে। সেটাই, পড়তে পড়তে একসময় চলে আসবে হয়তো। আচ্ছা, আমরা আছি কবি অপর্ণা সিনহার সঙ্গে, জেনে নিলাম অপর্ণার অনেক কিছু, অনেক কথা, অনেক ভাবাবেগ, কি পছন্দ করে ও এসছে সুদূর কমলপুর থেকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, সময় আমাদের ইশারা করছে অনুষ্ঠান শেষ করার। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? নিশ্চয়ই ভালো। আরও কি করে ভালো করা যায়? তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি জানিয়ে দিন, একটু টিপস দিন আমাদের, কি করে অনুষ্ঠানটাকে আরও রিচ করা যায়, আরও সুন্দর করা যায়। তাহলে আজকে এ পর্যন্তই। নমস্কার। নমস্কার সবাই।